আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। আজকে আমরা পড়ব বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি আলোচনা করব। সন্ধি আলোচনা করতে গেলে আমরা সন্ধি বিষয়ে কি কি পাবো? তাহলে সন্ধি কাকে বলে, সন্ধি অর্থ কি? সন্ধি হচ্ছে সন্নিহিত দুটি ধ্বনির মিলন। তাহলে সন্ধি কাকে বলে? সন্ধি হচ্ছে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। এখানে বইয়ে দেওয়াই আছে সন্ধি অর্থ কি। তাহলে আমরা যেহেতু এই বইটা অর্থাৎ বাংলা ব্যাকরণের ব্যাকরণ অংশটি নৈবিত্তিক আকারে থাকবে, এখান থেকে আমরা 14টা নৈবিত্তিক পাবো, আর লিখিত থেকে আমরা 30 পাবো। তাহলে 30 আর 14 44 মার্ক। আমরা এখানে সর্বোচ্চ 2 বা 3 পাইতে পারি নৈবিত্তিক আকারে। তাহলে আমরা নৈবিত্তিক আকারেই পড়ব। তাহলে নৈবিত্তিকটা কিভাবে আসবে? যে সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি কাকে বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি কাকে বলে? সন্নিহিত মানে নিকটবর্তী। কয়টি ধ্বনি? 2টি ধ্বনি। তাহলে সন্নিহিত দুটি নিকটবর্তী বা সন্নিহিত শব্দের অর্থ নিকটবর্তী, কাছাকাছি, পাশাপাশি 2টা ধ্বনি মিলিত হয়ে যদি একটি হয় তাহলে আমরা সন্ধি বলবো। সন্ধির সংজ্ঞা দিতে গিয়ে আমি আগে বলছি বাংলা ভাষার শ্রেষ্ঠ ব্যাকরণবিদ 3 জন, এবং এই 3 জনের নামেই স দিয়ে, সতে শহীদুল্লাহ, সতে সুনীতি কুমার, সতে সুকুমার। তাহলে সন্ধির সংজ্ঞা কে দিয়েছেন? শহীদুল্লাহ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সন্ধির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন দুটি বর্ণ অন্তত নিকটবর্তী হয়ে উচ্চারণের সুবিধার জন্য, অর্থাৎ 2টা ধ্বনি বা 2টা বর্ণ উচ্চারণের সুবিধার জন্য উভয়ে মিলিত হয়ে এক বর্ণে রূপান্তর হওয়াকে সন্ধি বলে। এখানে আরো সংজ্ঞা দিয়েছেন, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি একটি ধ্বনি সৃষ্টি হয়, তাহলে 2টা ধ্বনির মিলনের ফলে যদি একটি ধ্বনির রূপান্তর হয় তাহলে আমরা তাকে সন্ধি বলবো। 2টা ধ্বনি মিলিত হয়ে একটি ধ্বনিতে রূপান্তর হওয়াকে আমরা সন্ধি বলবো। সন্ধির উদ্দেশ্য এখানে 4টি দিয়েছে। বলছে সন্ধির ফলে নতুন শব্দ সৃষ্টি হয়। তাহলে সন্ধির ফলে কি হয়? নতুন শব্দ সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন আন্ডারলাইন, নতুন গোলদার। কথা বলার সময় উচ্চারণের সহজ হয়। তাহলে সন্ধির উদ্দেশ্য কি? কথা বলার সময় উচ্চারণের সহজ হয়। এর আগে কি পড়েছি? সন্ধির ফলে নতুন শব্দের সৃষ্টি হয়, সন্ধির ফলে উচ্চারণের সহজ হয়, সন্ধির ফলে ভাষা সংক্ষিপ্ত হয়, সন্ধির ফলে ভাষা শুনতে ভালো লাগে বা শ্রুতি মধুর হয়। তাহলে সন্ধির উদ্দেশ্য কি? ভাষা শুনতে ভালো লাগে বা শ্রুতি মধুর হয়, ভাষা সংক্ষিপ্ত হয়, ভাষা উচ্চারণের সহজ হয়, ভাষায় নতুন শব্দ সৃষ্টি হয়। সন্ধির উদ্দেশ্য এখানে 4টা পেয়েছি। এবং সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। তাহলে নৈবিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট। সন্ধিতে কয় ধরনের মিলন হয়? সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। একটা হচ্ছে 2টা, উভয় ধ্বনি মানে 2টা ধ্বনি। তাহলে প্রথম ধ্বনির শেষে এবং পরের ধ্বনির আগে, 2টা ধ্বনির মধ্যে প্রথম ধ্বনির শেষে এবং পরের ধ্বনির আগে 2টা ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। তাহলে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলবো। তাহলে সন্নিহিত মানে কাছাকাছি, পাশাপাশি, নিকটতম 2টা ধ্বনি। তাহলে সন্ধি 4টি ধ্বনিতে মিলন হয়। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন দেখা যায়। 1 নম্বর হচ্ছে 2টা ধ্বনি মিলে একটা ধ্বনি হয়। তাহলে 4টার মধ্যে একটা সূত্র গেল, 4টি ধ্বনি 2টি ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। একটি ধ্বনি বদলে যায়, অর্থাৎ একটি ধ্বনি পরিবর্তন হয়, একটা ধ্বনি লোপ পায়। বদলে যায় মানে পরিবর্তন হয়, একটা ধ্বনি বদলে যায়, একটা ধ্বনি লোপ পায়, আর উভয় ধ্বনি মিলে একটা নতুন শব্দ সৃষ্টি হয়। তাহলে সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। সন্ধির প্রকারভেদ হচ্ছে 2 প্রকার। সন্ধি কত প্রকার? সন্ধি 2 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সন্ধি কত প্রকার? সন্ধি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্বর সন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তবে তৎসম বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি 3 প্রকার। কোন ব্যাকরণ অনুসারে? তৎসম বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি 3 প্রকার। যদি আসে সন্ধি কত প্রকার? 2 প্রকার। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? 2 প্রকার। যদি বলে তৎসম বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, তাহলে আমরা লিখব 3 প্রকার।
স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে বাংলা ব্যাকরণে বিসর্গ সন্ধি কোথায় গেল? বিসর্গ সন্ধিকে ব্যঞ্জন সন্ধিতে রূপান্তর করা যায়। বিসর্গ সন্ধিতে কোন সন্ধিতে রূপান্তর করা যায়? ব্যঞ্জন। এ কারণে বাংলা ব্যাকরণে বিসর্গকে ব্যঞ্জনে রূপান্তর করা যায়। এ কারণে আমরা বাংলা সন্ধি দুই প্রকার পড়ি। সংস্কৃতবিদেরা বা তৎসম সংস্কৃত ব্যাকরণবিদরা তিন প্রকার পড়েন। স্বর সন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনি, অর্থাৎ স্বরবর্ণের সাথে স্বরবর্ণ, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি অথবা স্বরবর্ণের সাথে যদি স্বরবর্ণের মিলিত হয় তাহলে আমরা বলবো স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যদি মিলিত হয় তাহলে আমরা ব্যঞ্জন সন্ধি বলি। স্বর সন্ধির শর্ত একটা, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলিত হওয়াকে স্বর সন্ধি। আমি একটু স্বরবর্ণের সাথে স্বর প্লাস স্বর ইকুয়াল স্বর, স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনির মিলিত হয় তাহলে স্বর সন্ধি হয়। এটা হচ্ছে স্বরধ্বনির জন্য শুধু প্রযোজ্য। কিন্তু ব্যঞ্জন ধ্বনি কিভাবে হয়? স্বরধ্বনির সাথে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে ধ্বনি হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে ব্যঞ্জন ধ্বনি আমরা তিনটা শর্তে হয়, স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর অথবা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, এই তিন প্রকারে হয় ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হয় স্বরবর্ণের সাথে যদি স্বরবর্ণ, অর্থাৎ 11টি বর্ণ। স্বরবর্ণ কয়টি? এর আগে আমরা বর্ণ পরিচয়ে পড়েছি। স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, মোট বর্ণ হচ্ছে 50টি। আজকে আমরা স্বর সন্ধি পড়ব। স্বর সন্ধি, স্বর সন্ধির প্রথম সূত্র বলছে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার অবলিক স্বরে আকার হয় ইকুয়াল স্বরে আকার হয়। একটু সূত্রটা বুঝে নেই। স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে তাহলে এই স্বরেয়কার অথবা স্বরে আকার এটা পূর্ববর্তী ধ্বনি। দুটি ধ্বনির মধ্যে এটি হচ্ছে পূর্ববর্তী ধ্বনি যোগ এটা হচ্ছে পরবর্তী ধ্বনি, পরবর্তী ধ্বনি। তাহলে সন্ধি করতে গেলে কয়টি ধ্বনির মিলন? দুটি ধ্বনির মিলনে যদি একটা হয় সন্ধি হয়। তাহলে সন্নিহিত মানে দুটা নিকটবর্তী ধ্বনি একটা হলে সন্ধি হয়। তাহলে এটা হবে পূর্ববর্তী ধ্বনি, এটা হবে পরবর্তী ধ্বনি। তাহলে পূর্ববর্তীতে স্বরেয়কার কিংবা যদি স্বরে আকার থাকে কিংবা বিয়োজক অব্যয়, স্বরেয়কার অথবা স্বরে আকার যে কোনো একটা থাকবে, পরেরটাতে স্বরেয়কার অথবা স্বরে আকার যে কোনো একটা থাকবে। এই একটা আর একটা দুইটা মিলে একটা হবে। যেমন নব, নব যোগ অন্ন, এখানে ব, বতে স্বরেও আছে তারপরে আবার স্বরেও আছে। তাহলে কি সূত্র আসলো? এই স্বরেয়কার, স্বরেয়কার ইকুয়াল স্বরে আকার। এখানে ছিল নব মানে নতুন, অন্ন মানে ভাত। তাহলে হয়ে গেল ন বয়াকার নয় ন। এখন কি আমরা পরিবর্তন পাইলাম? একটা লোপ পাইছে, দুইটা স্বরেয়র একটা লোপ পাইছে, দুইটাই একটা হয়, একটা পরিবর্তন হয়, একটা লোপ পায়। তাহলে সন্ধিতে ধ্বনির চার ধরনের পরিবর্তন আসে। কয় ধরনের? একটা ধ্বনি লোপ পায়, দুইটা ধ্বনি ছিল একটা লোপ পাইছে, একটা পরিবর্তন হয়। একটা ধ্বনি কি হয়? একটা ধ্বনি পরিবর্তন হয়, আর একটা কি হয়? একটা নতুন শব্দ সৃষ্টি হয়। ছিল নব মানে নতুন, অন্ন মানে ভাত, একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে নবান্ন। তাহলে ছিল নব, এখানে হয়ে গেল নবা, পরিবর্তনটা এখানে হয়েছে। তাহলে আকারটা হয়েছে পূর্ববর্তী ধ্বনিতে, এটার নাম পূর্ববর্তী ধ্বনি, এটার নাম পরবর্তী ধ্বনি। তাহলে
নবতে হয়ে গেছে নবা। আবার সূত্রটা বলি, যদি আমরা একটা সূত্র বুঝি তাহলে আমরা বাকিগুলোও বুঝবো। স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে তাহলে উভয় মিলে কি হয়? উভয় মিলে স্বরে আকার হয়। স্বরে আকার হয় কোথায় হয়? পূর্ববর্তী শব্দে বা পূর্ববর্তী ধ্বনিতে স্বরে আকার হয়। যেমন আরেকটি দেই, আশা যোগ অতীত। আচ্ছা, আরো সহজ দেই, কথা যোগ অমৃত। কথা যোগ স্বরেয় ময়রিফলা ত। এখানে স্বরে আকার ছিল, তারপরে স্বরেয়কার আছে। তাহলে স্বরেয়কার, এখানে এই স্বরেয়কার স্বরে আকার আছে এবং পরেরটাতে এই স্বরেয়কার আছে, উভয় মিলে এটা হয়েছে। তাহলে পূর্ব ধ্বনিতে আকার আছে, পরের ধ্বনিতে স্বরেয়কার আছে। তাহলে কথা স্বরেয়াতে আকার এবং এখানে স্বরেয়কার আছে। তাহলে স্বরে আকার আর স্বরেয়কার উভয় মিলে কি হবে? স্বরে আকার হবে। তাহলে হবে কোথায় হবে? কথা অমৃত। তাহলে কি হলো? ক কথা মৃত। তাহলে কি হলো? কথা মৃত। কথা মৃত। তাহলে আমরা স্বর সন্ধির একটি নিয়ম পড়লাম যে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে তাহলে উভয় মিলে স্বরে আকার হয়। স্বরে আকার হয়, পূর্ববর্তী ধ্বনিতে হয়। 2 নম্বর হচ্ছে রস্বইকার। রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে উভয় মিলে দীর্ঘিকার হয়। তাহলে 2 নম্বর সূত্র কি আছে? রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে এই যে কোনো দুইটা মিলে একটা যে হবে সন্নিহিত দুইটা ধ্বনি। এই যে একটা হয়, এই দুইটার একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা মিলে যে একটা হবে সেটা কি হবে? দীর্ঘিকার হবে। যেমন আশা যোগ অতীত, যেমন অতি যোগ ইত, স্বরেয় অতি যোগ ইত, অতি যোগ ইত। এখানে রস্বইতে ঋষিকার, তয় হিসি আছে, রস্বইতে ঋষিকার, তারপরে আবার রস্বইকার ইকুয়াল দীর্ঘইকার। তাহলে স্বরেয়কার রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে উভয় মিলে দীর্ঘিকার হয়। দীর্ঘিকারটা যে হবে কোথায় হবে? এটার নাম পূর্ববর্তী ধ্বনি, এটার নাম পরবর্তী ধ্বনি। পূর্ববর্তী ধ্বনিতে হবে। তাহলে হলো কি, যেহেতু ঋষিকার দীর্ঘিকার হবে তাহলে অতীত, স্বরেয় তয় দীর্ঘি ত, অতীত। তাহলে কি হলো? রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে উভয় মিলে দীর্ঘিকার হয়। দীর্ঘিকার কোথায় হয়? পূর্ববর্তী ধ্বনি, পরবর্তী ধ্বনি। পূর্ববর্তী ধ্বনিতে হয়, ছিল ঋষিকার হয়ে গেল দীর্ঘিকার। আচ্ছা, যেমন রবি যোগ ইন্দ্র, যেমন রবি যোগ ইন্দ্র, এখানে রস্বইকার তারপরে আবার রস্বইকার, এখন রবীন্দ্র, এই যে দীর্ঘিকার হয়ে গেল। একদম সহজ, একদম সহজ। তাহলে আমরা অলরেডি 2টা সূত্র পড়ে ফেলছি। এখন 3 নম্বর সূত্র বা নিয়মে যাব যে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে তাহলে আকার হয়। রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার তাহলে দীর্ঘিকার হয়। এবার পড়ব রস্বৌকার কিংবা দীর্ঘৌকারের পর যদি রস্বৌকার কিংবা দীর্ঘৌকারের পর যদি রস্বৌকার কিংবা দীর্ঘৌকার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘকার হয়। তাহলে রস্বৌকার কিংবা দীর্ঘকারের পর যদি রস্বৌকার কিংবা দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলে কি হয়? দীর্ঘকার হয়। যেমন মরু যোগ উদ্যান, যেমন মরু যোগ উদ্যান, যেমন মরু রস্বৌকার আছে, রস্বৌতে রুসুকার, রস্বৌ সমান সমান রুসুকার, এই যে রুসুকার তারপরে কি আছে? রস্বৌকার আছে, তাহলে উভয় মিলে দীর্ঘকার হবে। তাহলে মরু যোগ উদ্যান হয়ে গেল ম বৈষণ রয়সু দজফলা দন্তন্য, মরুদ্যান।
তাহলে হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি হবে দীর্ঘকার হবে। তাহলে আমরা তিনটা নিয়ম পড়ে ফেললাম। এরপর আমরা যাব চতুর্থ নিয়মে। চতুর্থ নিয়ম আরো সহজ। যদি স্বরেয়কার অবলিক স্বরেয়াকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে উভয় মিলে একার হয়। স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে উভয় মিলে কি হয়? উভয় মিলে একার হয়। একার হয় কোথায় হয়? পূর্ববর্তী ধ্বনিতে হয়। যেমন যথা যোগ ইষ্ট। এই যে স্বরে আকার আছে, এই যে স্বরেয়াতে আকার যোগ হ্রস্বইকার আছে, তাহলে সূত্র কি বলতেছি? স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যে কোনো হ্রস্বইকার অথবা দীর্ঘইকারের মধ্যে যে কোনো একটা ধ্বনি আসে, তাহলে দুইটা মিলে একটা হবে, উভয় মিলে কি হবে? একার হবে। একার কোথায় হবে? পূর্ববর্তী ধ্বনিতে হবে। তাহলে ছিল আকার, হয়ে গেল একার। জ থ একার শয়ট, যথেষ্ট। এখানে যথা ছিল, এখানে কি হলো? যথা থেকে যথা যোগ ইষ্ট যথেষ্ট, এখানে একার হয়ে গেল। এটা পরিবর্তন হয়েছে। আমরা অলরেডি চারটা নিয়ম পড়ে ফেলছি, একদম সহজ নিয়মগুলা। এরপরে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার হয়, তাহলে উভয় মিলে ওকার হয়। তাহলে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। তাহলে আমরা এখন যেহেতু চারটা পড়ছি, তাহলে এগুলা সূত্র দিয়ে আসলে কি আসবে? তাহলে এভাবে আসবে, ইকুয়াল হোয়াট। স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, তাহলে ইকুয়াল হোয়াট কি হবে? এভাবে প্রশ্নের উত্তরে প্রশ্নে থাকবে। ক নম্বরে থাকবে আকার হবে, খ নম্বরে এভাবে থাকবে ওকার হবে, গ নম্বরে এরকম থাকবে দীর্ঘকার হবে, ঘ নম্বরে এরকম থাকবে যে আকার ওকার একার দীর্ঘিকার। তাহলে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, ইকুয়াল হোয়াট? তাহলে সঠিক আনসার হচ্ছে ওকার হয়। সঠিক আনসার কি হয়? সূত্র অনুসারে ওকার হয়। স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, তাহলে উভয় মিলে ওকার হয়। হোয়াট তাহলে কি হবে? হোয়াট সমান সমান ওকার হবে। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে, একটা উদাহরণ দেখে নেই। যেমন সূর্য, সূর্য সূর্য যোগ উদয়। এখন এখানে সূর্য যোগ উদয়, এখানে জয়ে স্বরেয়কার আছে, তারপরে হ্রস্বকার আছে। সূর্য যোগ উদয়, এখানে সূর্য জয় সূর্য, এখানে জতে অ আছে, তারপরে হ্রস্বকার আছে, ইকুয়াল কি হবে? ওকার হবে। তাহলে কি হচ্ছে? দুর্গ সূর্যোদয়। এখানে জয়ে ওকার ছিল না। এখন আমরা ওকার কোথায় পাইলাম? ওকার দিলাম যে প্রথমেই আছে, প্রথম ধ্বনিতে আছে স্বরেয়, দ্বিতীয় ধ্বনিতে আছে হ্রস্ব, উভয় মিলে ওকার। সূর্য যোগ উদয় সূর্যোদয়। এরপরে আমরা কি পড়ব? যদি স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে যদি রি থাকে, তাহলে রেফ হয়। রেফ মানে এই যে রেফ বর্ণের উপরে থাকে। তাহলে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি রি থাকে, তাহলে রেফ হয়। তাহলে কি হয়? রেফ হয়। যেমন শীত, শীত যোগ ঋত, এখানে স্বরেয়কার আছে, তারপরে রি আছে, ইকুয়াল কি হবে? রেফ হবে।
তাহলে হবে শীতার্ত। এই যে রেপ হয়েছে, রেপ কোথায় হয়েছে? পরবর্তী ধ্বনিতে। শীতার্ত রেপ হয়েছে পরবর্তী ধ্বনিতে হয়েছে। তাহলে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি রি থাকে তাহলে রেপ হয়। রেপ হয় কোথায়? এটার নাম পূর্ববর্তী ধ্বনি, এটার নাম পরবর্তী ধ্বনি। পরবর্তী ধ্বনিতে রেপ হয়। ওকে, তাহলে আমরা 6টা নিয়ম পড়ে ফেলছি। আর কয়েকটা নিয়ম পড়লে আজকে আমরা স্বরধ্বনির যতগুলো নিয়ম আছে আমরা অবশ্যই শেষ করে দিব। যদি স্বরেয়কার কিংবা যদি স্বরে আকারের পর যদি কি থাকে? এ বা ওই থাকে, এ ওই, তাহলে কি হবে? তাহলে ওই হবে। তাহলে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি একার কিংবা ওইকার থাকে উভয় মিলে কি হয়? ওইকার হয়। ওইকার কোথায় হয়? পূর্ববর্তী শব্দে হয়। যেমন জন, জন মানে মানুষ যোগ এক। তাহলে এখানে জন স্বরেয়কার আছে, তারপরে কি আছে? এ আছে, তাহলে ইকুয়াল কি হবে? ওইকার হবে। তাহলে জন যোগ এক এখন হলো জ, নয় ঐকার ক। এই যে ঐকার হলো পূর্ববর্তী ধ্বনিতে হয়েছে। কোথায় হয়েছে? পূর্ববর্তী। স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে যদি একার কিংবা ওইকার থাকে উভয় মিলে কি হয়? ওইকার হয়। ওইকার কোথায় হয়? এটার নাম পূর্ববর্তী ধ্বনি, এটার নাম পরবর্তী ধ্বনি। কয়টা ধ্বনির মিলনে সন্ধি হয়? সবসময় মনে রাখবো 2টা ধ্বনির মিলনে সন্ধি হয়। তাহলে 2টা ধ্বনিয়ে একটা হয়। সন্ধি শব্দের অর্থ কি? মিলিত হওয়া। কয়টায়? 2টায়। তাহলে আমরা 2টায় মিলিত করে একটা করেছি, অতএব সন্ধিটা হয়েছে। এরপরে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে, এরপর স্বরে আকার কিন্তু স্বরে আকারের পরে যদি ওইকার থাকে, যদি ওকার কিংবা ঔকার থাকে উভয় মিলে ঔকার হয়। যদি স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি ওকার কিংবা ঔকার থাকে তাহলে উভয় মিলে কি হয়? ঔকার হয়। যেমন উদাহরণ বন যোগ ঔষধি। বন এখানে স্বরেয়কার আছে, তারপরে ও আছে, তাহলে অতএব কি হবে? ঔকার হবে। তাহলে ঔকার হবে, কি হবে? ঔকার হবে। এখন কি হলো? ব, নয় ঔকার, বনৌষধি, স ধৈষী। তাহলে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি ওকার কিংবা ঔকার থাকে উভয় হবে, এটার নাম পূর্ববর্তী ধ্বনি, এটার নাম পরবর্তী ধ্বনি। পূর্ববর্তী ধ্বনিতে হবে ছিল বন, হয়ে গেল বনৌ, ছিল বন এখন হয়ে গেল বনৌষধি। ও এবং অ মিলে ঔ হয়ে গেছে। তাহলে 2টা ধ্বনি মিলে একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে, বনৌষধি। তাহলে আমরা কয়টা পাইছি? স্বরেয়কার কিংবা স্বরেয়কারের পরে যদি ঔকার থাকে। এখন হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার, স্বরেয় স্বরে শেষ। এখন আমরা একটা নতুন নিয়ম পড়ব। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি ভিন্ন ভিন্ন বা অন্য, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি ভিন্ন বা অন্য স্বর থাকে, স্বর মানে আওয়াজ, তাহলে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার না থাকে, অর্থাৎ হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে দীর্ঘইকার হয়। কিন্তু হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি ভিন্ন বা অন্য স্বর থাকে তাহলে আমরা সমান সমান কি পাবো? জ ফলা পাবো। কি পাবো? জ ফলা পাবো। যেমন ইতি যোগ আদি, এখানে হ্রস্বইকার আছে, তারপরে স্বরেয়া আছে, অর্থাৎ ভিন্ন মানে হ্রস্বইকার দীর্ঘইকার নাই। এই 2টা বাদে বাকি কয়টা থাকে? 9টা। স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি মোট 11টা।
তাহলে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার দীর্ঘইকার বাদ দিয়ে, অর্থাৎ হ্রস্বইকার এবং দীর্ঘইকার হবে না, এই দুইটা বাদ দিয়ে আমরা যদি অন্য যে কোনো 9টা ধ্বনি এখানে বসাতে পারি তাহলে আমরা অবশ্যই জফলা দিব। আর যদি হ্রস্বইকার এবং দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার দীর্ঘইকার বসাইতেই পারি তাহলে আমরা দীর্ঘিকার দিব। পার্থক্য শুধু এটাই, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে দীর্ঘিকার হয়, আর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার দীর্ঘইকার ভিন্ন মানে আলাদা বা অন্য মানে আলাদা, এই অন্য শব্দের অর্থ আলাদা, এই অন্য শব্দের অর্থ আলাদা, আর এই অন্য শব্দের অর্থ ভাত, এই অন্য শব্দের অর্থ ভুল বলছি, এই অন্য সমান ভাত, অর্থাৎ এই অন্য শব্দের অর্থ ভাত আর এই অন্য শব্দের অর্থ আলাদা বা অপর। তাহলে ইতি যোগ আদি কি হলো, ইকুয়াল কি হবে জফলা, তাহলে হলো ইত্যাদি। এখানে জফলা হয়েছে, এখানে তয় ঋষি ছিল, এখানে তয় জফলা হয়ে গেছে। কেন? হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার দীর্ঘইকার বাদে বা ভিন্ন বা অন্য কোনো স্বর থাকে তাহলে আমরা জানি জফলা হয়। এই জফলাটা হয় কোথায় হয়? পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনি, অর্থাৎ আদিতে পরিবর্তন হয়। এটার নাম আদি ধ্বনি, এটার নাম অন্ত মানে শেষ ধ্বনি। আচ্ছা, এরপর যদি আমরা দেখি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর অন্য স্বর, অন্য স্বর বা ভিন্ন স্বর। হ্রস্বইকার কিংবা দীর্ঘকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘকার অর্থাৎ এটা যদি থাকে তাহলে আমরা দীর্ঘকার বসাতে পারি, কিন্তু হ্রস্বইকার কিংবা দীর্ঘকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘকার বাদে যে কোনো 9টা থাকে তাহলে আমরা বফলা বসাবো। বফলা কি বসাবো? বফলা বসাবো। যেমন সু, সু মানে ভালো, সুযোগ অল্প, স্বরেও অল্প। এখানে আছে রস্যৌতে রুসুকার, রস্যৌতে সমান সমান রুসুকার, এই যে ছয় রুসু হয়ে গেছে, রস্যৌতে কি হয়? রুসুকার হয়, সুযোগ অল্প, এখানে স্বরেও আসছে, অর্থাৎ এই হ্রস্বকার দীর্ঘকার বাদে যে কোনো 9টা ধ্বনি এখানে স্বরেওকার বসছে, তাহলে আমরা কি বললাম, কি বসাবো? একুয়াল বফলা বসাবো, বফলা। তাহলে হয়ে গেল কি হবে? শয়ব স্বল্প। তাহলে এখানে সু ছিল স হয়ে গেছে, ছিল সু হয়ে গেল স। ধ্বনিটার পরিবর্তন হলো পূর্ববর্তী ধ্বনি বা আদি ধ্বনিতে। এটা মনে রাখতে হবে, একমাত্র রির ব্যবহার আসলে পরবর্তী ধ্বনি ব্যবহার হয়, তাছাড়া সব সময় পূর্ববর্তী ধ্বনিতে পরিবর্তন হবে। একমাত্র রেবের বেলা যদি রেপ থাকে তাহলে এই রেপটা পরবর্তী ধ্বনিতে পরিবর্তন হবে। এরপর হ্রস্বইকার ঔকার কিংবা যদি ঐকারের পর অন্য স্বর আসে, অন্য স্বর বা ভিন্ন স্বর, ঐকার কিংবা ঔকার কিংবা ঐকারের পর তাহলে অয় অথবা আয় হয়, অয় অথবা আয়। তাহলে সূত্র কি হচ্ছে? ঐকার কিংবা একার কিংবা ঐকারের পর, একার কিংবা ঐকারের পর অন্য স্বর বা ভিন্ন স্বর, অর্থাৎ একার ঐকার নাই, বাকি যে কোনো 9টা, তাহলে আমরা অয় অথবা আয় বসাবো। কি বসাবো? অ অথবা আয়। যেমন নে যোগ অন, যেমন নে যোগ অন। তাহলে এখানে এতে একার, এ সমান সমান এতে কি হয়? এতে একার হয়, নে যোগ অন। এখন কি হলো? এখানে কি হবে? তাহলে সমান সমান নয়ন। এই যে অয়, এই যে স্বরেও এখানে অয় অন্তস্থ অ এই বর্ণটা ছিল না, এখন এখানে অন্তস্থ আসছে, অন্তস্থ আসছে, এই যে এটা আসছে,
তাহলে একার কিংবা ঐকারের পর যদি একার কিংবা ঐকার না থাকে, ভিন্ন স্বর হয়, তাহলে কি হয়? উভয় মিলে কি হয়? অয় অথবা আয় হয়। যেমন নে যোগ অন হয়ে গেল নয়ন। এরপর আমরা কি পড়ব? এরপর আমরা পড়ব ওকার কিংবা ঐকারের পর অন্য স্বর বা ভিন্ন স্বর। অন্য স্বর বা ভিন্ন স্বর। তাহলে ওকার কিংবা ঐকারের পর যদি অন্য স্বর বা ভিন্ন স্বর থাকে, তাহলে কি হয়? অব অথবা আব হয়। অব অথবা আব হয়। তাহলে কি হয়? যদি ওকার কিংবা ঔকারের পর যদি ওকার কিংবা ঔকার না থাকে, অর্থাৎ বাকি যে কোনো নয়টা, এই দুইটা ধ্বনি যদি এই জায়গাটাতে না থাকে, এটা বাদে যদি অন্য কোনো ধ্বনি থাকে, তাহলে অয় অথবা আয় হয়। যেমন প যোগ অন, যেমন প যোগ অন। এখানে এই ওটা আছে, ওতে ওকার যোগ স্বরেও আছে, এখানে ও বা ওই এই দুইটার একটাও এখানে নাই। তাহলে ভিন্ন বা আলাদা, এখানে ভিন্ন আছে। এখানে প্রথমে ওতে ওকার, পয় ওকার আছে, এখানে নয় অন্য ধ্বনি বা ভিন্ন ধ্বনি আছে বা ভিন্ন স্বর আছে, তাহলে আমরা অপ অথবা আপ বসাবো। প যোগ অন এখন হয়ে গেল প পবন। এখানে ব এখানে ছিল না, এই যে ব আসলো। কি আসলো? ব আসলো। তাহলে কি হলো? এখানে ব আসলো, তাহলে প যোগ অন ইকুয়াল পবন। তাহলে আমরা কি পাইছি? ওকার কিংবা ঔকারের পর যদি অন্য স্বর বা ভিন্ন স্বর থাকে, তাহলে আমরা কি বসাবো? অব অথবা আব বসাবো। অব আর আব যে বসাবো, কোথায় বসাবো? পূর্ববর্তী ধ্বনিতে। তাহলে পবন হলো। এখানে এই দুইটা ধ্বনিতে, পূর্ববর্তী ধ্বনি এবং পরবর্তী ধ্বনি, কোনোটাতেও ব ছিল না। এই যে স্বরেওতে অ, তাহলে বয়ে পতে কি আছে? প যোগ অ যোগ ব যোগ ন। পবনকে আমরা বিশ্লেষণ কি করতে পাই? প পাই, ব পাই, প পাই, অ পাই, ব পাই, ন পাই। তাহলে এখানে ওই যে স্বরেও ব, তাহলে স্বরেও আছে, বস। অবশ্যই আশা করা যায় বুঝতে পারছো। তাহলে আমরা আজকে স্বরধ্বনির যে মোটামুটি 10টা নিয়ম আছে, আমরা 10টা নিয়মেই শিখে ফেলছি। তাহলে এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো? বারবার প্র্যাকটিসের মাধ্যমেই মনে রাখতে হবে, বারবার চর্চার মাধ্যমেই মনে রাখতে হবে। এই সন্ধিগুলা কিভাবে আসতে পারে পরীক্ষায়, একটা বিচ্ছেদ করে দেখাতে হবে যে সন্ধি বিচ্ছেদ করুন, এভাবে থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। স্বরেয়কার যোগ স্বরেয়কার অবলিক স্বরে আকার, স্বরেয়কার অবলিক স্বরে আকার। তারপরে যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, ইকুয়াল হোয়াট? সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর কি হবে? এভাবে ক নম্বরে থাকবে, এভাবে ক নম্বরে থাকবে আকার, খ নম্বরে থাকবে একার, গ নম্বরে থাকবে ওকার, ঘ নম্বরে থাকবে দীর্ঘিকার। তাহলে হ্রস্বইকার স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, উভয় মিলে কি হবে? তাহলে উভয় মিলে একার হবে। কি হবে? উভয় মিলে একার হবে। আমরা এই বিষয়গুলো বারবার মনে রাখবো যে হ্রস্বইকার উভয় মিলে কি হয়? একার হয়। যেমন যথা যোগ ইষ্ট, যথেষ্ট, যেমন অনেকগুলা মহাযোগ ঈশ্বর, মহেশ্বর, যতগুলা উদাহরণ আছে। আমরা সবসময় একটা শব্দের সবসময় দুইটা ধ্বনির মাঝখানে ভাঙানোর চেষ্টা করব, এবং সেটা স্বরধ্বনি থাকলে অবশ্যই ভাঙানো যাবে। এবং স্বরধ্বনি একদম সহজ, কারণ স্বরধ্বনি হচ্ছে অনলি 11টি। কয়টি? 11টি। কালকে আমরা ব্যঞ্জন ধ্বনি বা আগামী দিন আমরা ব্যঞ্জন ধ্বনি ও বিসর্গ ধ্বনি দুটাই আলোচনা করব। যেহেতু ব্যঞ্জন ধ্বনি 39টি, কিন্তু আমরা যে আজকে
মোটামুটি স্বরধ্বনির 10টা নিয়ম, 11টা ধ্বনির 10টা নিয়ম পড়লাম। এই 10টা নিয়ম যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের 100টা নিয়মও কোনো কঠিন না, অনেক সহজ। এ কারণে আমরা এগুলো আজকে রপ্ত করি, আয়ত্তে নিয়ে আসি, বুঝে আর মাথায় বোধগম্য অর্থাৎ বোঝার চেষ্টা করি। তাহলে আমরা অবশ্যই এরপরে ব্যঞ্জন ধ্বনি ও বিসর্গ ধ্বনি আমরা অতি সহজেই পারবো। তাহলে আমরা অবশ্যই সন্ধিকে মানে কঠিন মনে ভুল বুঝবো না। অবশ্যই যদি আমাদের কোনোটা কঠিনও লাগে তাহলে কমেন্ট বক্সে জানালে আমরা অবশ্যই এটাকে সলভ করার বা আরো সহজ নিয়ম করার চেষ্টা করব। আমরা সবাই ঘরে থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।